বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পার্টস অব স্পিচের একটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিন দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিও লেসনটি শুরু হতে যাচ্ছে নাউনের উপরে। পার্ট অফ স্পিচের একটা প্রকারভেদ নাউন, এই নাউনের উপরেই আজকের আমাদের ভিডিও লেসনটি শুরু হতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো। তো চলো শুরু করা যাক। আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন অফ নাউন। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের শ্রেণীবিন্যাস। তো আমরা নাউনকে দুভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে, আর আরেকটি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউনের প্রকারভেদটা আমরা সর্বপ্রথম দেখব। ঠিক আছে। তারপরে আমরা সংখ্যা পদ্ধতিতে নাউন কত প্রকার ও কি কি সেগুলো দেখব। তো শুরু করছি। দেখো, ক্লাসিফিকেশন অফ নাউন, আমরা এই ক্লাসিফিকেশনটা করেছি ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে। ঠিক আছে। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে নেই ইন্দ্রিয়টা কি। ইন্দ্রিয়টা হচ্ছে মানুষের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো দ্বারা আমরা যদি কোনো কিছু উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, তাহলে সেটি হবে মানে আহ, এগুলোর মাধ্যম এগুলোই হচ্ছে মানুষের ইন্দ্রিয়। মানুষের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি: চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এগুলো হচ্ছে মানুষের মানুষের ইন্দ্রিয়। ঠিক আছে। তো এই ইন্দ্রিয়ের ভিত্তিতে, ঠিক আছে, ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের ভিত্তিতে যদি উপলব্ধি করা যায়, অর্থাৎ অনুভূত করা যায় এবং যায় না, এর উপর ভিত্তি করে আমরা নাউনকে সর্বপ্রথম বিভক্ত করব। ঠিক আছে। তো দেখো, আহ সেক্ষেত্রে প্রথমে এই যে দেখো নাউন, আর নাউনের ছকটা দেখো, এমন ভাবে আমি ক্লাসটি সাজিয়েছি তোমাদের জন্য। তোমরা এই ছকের মাধ্যমেই অনেক কিছুই বুঝতে পারবা, তেমনটা আমাকে কিছু বলতে হবে না। নাউন, নাউন মানে অর্থ বোঝাচ্ছে যে কোনো কিছুর নাম। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এই নামটা হতে পারে ব্যক্তির নাম, যেমন দেখো রয়। হতে পারে বস্তুর নাম, যেমন ধরো কোরআন, কোরআন তো একটা বস্তু। হতে পারে স্থানের নাম, বগুড়া একটা স্থানের নাম। হতে পারে একটা প্রাণীর নাম, এই যে টাইগার, একটি প্রাণীর নাম। ঠিক আছে। তো ইন্দ্রগ্রাহ্যতার উপর ভিত্তিতে নাউনকে দুভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে কনক্রিট নাউন, আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনটি? যেটি ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয়। ইন্দ্রিয়টা কি? যে চোখ, যেটা চোখ দ্বারা দেখা যায়, কান দ্বারা শোনা যায়, নাক দ্বারা গন্ধ নেওয়া যায়, তারপরে জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায়, ত্বক দ্বারা অনুভব করা যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। সেরকম এক্সাম্পল দেওয়া আছে দেখো। যেরকম চোখ দ্বারা দেখা যায়, পেন আমরা চোখ দ্বারা দেখতে পাই। ঠিক আছে। কান দ্বারা আমরা শুনতে পাই মিউজিক। ঠিক আছে। কান দ্বারা আমরা শুনতে পাই নয়েজ, নয়েজ মানে হচ্ছে শব্দ। নাক দ্বারা আমরা গন্ধ নিতে পারি, গন্ধ নিয়ে বুঝতে পারি জিনিসটা কি, কেমন। সেরকম দেখো ওডর, ওডর মানে হচ্ছে দুর্গন্ধ। নাক দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে দুর্গন্ধ, এটা দুর্গন্ধ না সুগন্ধ। যেরকম সেন্ট মানে হচ্ছে সুগন্ধি। ঠিক আছে, সুগন্ধ। তাহলে সুগন্ধটা কিন্তু আমরা নাক দিয়েই বুঝতে পারি। আবার ওডর, দুর্গন্ধ, এটাও আমরা নাক দিয়েই তোমার অনুভব করতে পারি। তারপরে দেখো জিহ্বা, এখানে দেওয়া আছে কি সাওয়ার, সাওয়ার মানে হচ্ছে টক। ঠিক আছে। তাহলে আমরা জিহ্বা দ্বারা এই টক, এই বিষয়টা কি আমরা বুঝতে পারি না? অবশ্যই পারি। ঠিক আছে। তারপর দেখো ত্বক, ত্বক বলতে কি বোঝাচ্ছে? ত্বক বলতে হচ্ছে তোমার একদম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই তোমার ত্বক। তো ত্বক দ্বারা আমরা বুঝতে পারি কি হিট, হিট মানে হচ্ছে তাপ। ঠিক আছে। তোমার শরীরে যদি তাপ পড়ে তুমি কি বুঝতে পারো না? অবশ্যই তুমি বুঝতে পারো। তা এই হলো তোমার কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন থেকে আমরা বুঝতে পারলাম যে যে নাউনটি ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয়, অর্থাৎ চোখ দ্বারা দেখা যায়, কান দ্বারা শোনা যায়, নাক দ্বারা গন্ধ শোকা যায়। ঠিক আছে। জিহ্বা দ্বারা তোমার স্বাদ নেওয়া যায়, আর ত্বক দ্বারা অনুভব করা যায়, সেটি হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে। এরপর আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের এখানে কি বলা হয়েছে? যে শুধুই কল্পিত, অর্থাৎ যেই বিষয়গুলো শুধুই কল্পনা করা যায়, যেগুলোর বাহ্যিক কোনো অস্তিত্ব নাই, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো এখানে বলছে লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কি বাহ্যিক কোনো অস্তিত্ব আছে? কোনো বাহ্যিক অস্তিত্ব নাই। এটাকে কি দেখা যায়? অবশ্যই দেখা যায় না। এটাকে কি শোনা যায়? অবশ্যই শোনা যায় না। এটা কি
নাক দ্বারা তোমার গন্ধ নেওয়া যায়? অবশ্যই যায় না। জিহ্বা দ্বারা টেস্ট করা যায়? তাও যায় না। ঠিক আছে, ত্বক দ্বারা অনুভব করা যায়? সেটাও যায় না। এটা শুধু অনুভব করাই যায়। শুধুই কল্পিত, শুধুই কল্পিত। এটাকে শুধুই কল্পনা করা যায়। এটাকে শুধুই কল্পনা করা যায়। ঠিক আছে, যেরকম ঘৃণা, ঘৃণাকে কি দেখা যায়? অবশ্যই দেখা যায় না। ঠিক আছে, যদি দেখা যেত তাহলে আমরা কিন্তু এভাবে বুঝতে পারতাম যে লাভ, এটা হচ্ছে মিথ্যা ভালোবাসা। ঠিক আছে, তাহলে আমরা আগে সাবধান হতে পারতাম পারতাম আর আমরা এটাও সাবধান হতে পারতাম যেটা সত্যিকারের ভালোবাসা, কিন্তু আসলে বিষয়গুলো কল্পিত। যেরকম আনন্দ, ঠিক আছে, আনন্দ, এটা কি বাহ্যিক অস্তিত্ব আছে? অবশ্যই কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, এটা কিছু কল্পনা করা যায়। এরপরে বলছে হ্যাপিনেস, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। সুখের কি কোনো বাহ্যিক অস্তিত্ব আছে? সুখের অবশ্যই বাহ্যিক অস্তিত্ব নাই। হ্যাঁ, সুখের কোনো বাহ্যিক বাহ্যিক অস্তিত্ব কিন্তু বাহ্যিক অস্তিত্ব কিন্তু নাই। সুখের কোনো বাহ্যিক অস্তিত্ব নাই। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবারে চলো, আমরা কনক্রিট নাউনকে আবার চার ভাগে বিভক্ত করা যায়। সেটি হচ্ছে কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন। ঠিক আছে, প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট নাম। যে কোনো কিছুর নির্দিষ্ট নাম হলে সেটা প্রপার নাউন হবে। যেমন দেখো, এখানে বলছে রয়। রয় হচ্ছে কি নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। আমরা রয় বলতে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝি। আমরা মানহা বলতে একটা নির্দিষ্ট মেয়েকে বুঝি। আমরা তাসফিয়া বলতে একটা নির্দিষ্ট মেয়েকে বুঝি। আমরা সামিয়া বলতে একটা নির্দিষ্ট মেয়েকে বুঝি। ঠিক আছে, এরপরে দেখো টাইটানিক। টাইটানিক বলতে আমরা যে কোনো জাহাজকে বুঝি না, নির্দিষ্ট একটি জাহাজকে বুঝি, নির্দিষ্ট একটা নাম হচ্ছে। তারপর এখানে বলছে পাদমা। তোমার এই যে পাদমা কথাটার অর্থ দ্বারা আমরা বুঝেছি পদ্মা নদী। পদ্মা নদী বলতে আমরা নির্দিষ্ট একটা নদীকে বুঝি, যে কোনো একটা নদীকে আমরা বুঝি না, এগুলো নির্দিষ্ট নাম। যেমন এখানে বলছে রোজ। রোজ হচ্ছে একটা নির্দিষ্ট ফুলের নাম। রোজ হচ্ছে একটা নির্দিষ্ট ফুলের নাম। যে কোনো ফুল নয় কিন্তু, রোজ নির্দিষ্ট একটা ফুলের নাম। ঠিক আছে, এরপরে দেখো তোমরা, আমরা এটা বুঝলাম। তাহলে প্রপার নাউন, প্রপার নাউনটা হচ্ছে কি, প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট নাম। এবারে আসো কমন নাউন। কমন নাউনটা হচ্ছে কি, একটা সাধারণ নাম। কমন নাউনটা হচ্ছে একটি সাধারণ নাম। যেমন দেখো, এখানে আমরা এই রয়কে কমন করে ফেললাম, ফেলে এখানে কি লিখছি? পার্সন লিখছি। ঠিক আছে, পার্সন মানে ব্যক্তি। ব্যক্তি বলতে সকল ব্যক্তির সাধারণ নামই হচ্ছে ব্যক্তি। মনে করো 10 জন ব্যক্তি আসছে, পার্সন আমার কাছে আসছে, তাদের সকলের নামই হচ্ছে ব্যক্তি, সাধারণ নাম। ঠিক আছে, এর মধ্যে রয় থাকতে পারে, জয় থাকতে পারে, ক্ষয় থাকতে পারে। ঠিক আছে, কালু থাকতে পারে, মালু থাকতে পারে। দ্যাটস নো ম্যাটার। ঠিক আছে, কিন্তু এর সকলের সাধারণ নাম আমি একবারে বলছি পার্সন। এতে সকলের সাধারণ নামটাকে আমি এভাবে বলতে বলতে পারতাম ম্যান, এটাও বলতে পারতাম মানুষ। সাধারণ নাম, সকল মানুষের সাধারণ নাম। ঠিক আছে, সকল ব্যক্তির সাধারণ নাম ম্যান, এভাবে বলতে পারতাম। তারপর দেখো, এই সাধারণ নামটা কি বুঝতে পারছো? এই পরের এক্সাম্পলটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যেমন ধরো টাইটানিক। ঠিক আছে, টাইটানিক, এটাকে কমন করে ফেলছি, লিখছি যে শিপ। শিপ মানে কি, জাহাজ। সকল জাহাজের সাধারণ নাম হচ্ছে জাহাজ। কিন্তু আমি যখন বলছি যে টাইটানিক, তখন সেটা হচ্ছে তোমার প্রপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সেটি কি হয়ে যাচ্ছে? তখন সেটি হয়ে যাচ্ছে প্রপার নাউন। আর যখন আমি শিপ বলছি, তাহলে এটা কি হচ্ছে? আমার সকল জাহাজের একটা সাধারণ সাধারণ নামকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, এখানে বলছে পদ্মা। তাহলে পদ্মা হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম। কিন্তু এটাকে যখন আমরা কমন নাউন করছি, তখন বলছি কি রিভার। রিভার দ্বারা সকল নদীর সাধারণ নামকে বোঝাচ্ছে, সকল নদীর সাধারণ নাম রিভার। রিভারের মধ্যে পদ্মা থাকতে পারে, যমুনা থাকতে পারে, মেঘনা থাকতে পারে, করতোয়া থাকতে পারে। ঠিক আছে, বুড়িগঙ্গা থাকতে পারে, সকল নদী থাকতে পারে। ঠিক আছে, সকল নদীর সাধারণ একটি নাম। তারপরে দেখো, এখানে আমি বলছি রোজ। এই রোজকে আবার কোন নামে নিয়ে গেছি, নিয়ে যে এখানে লিখেছি কি, লিখেছি এখানে ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। এই ফুলের মধ্যে থাকতে পারে রোজ থাকতে পারে, হাসনাহেনা থাকতে পারে, টিউলিপ থাকতে পারে, মেরিগোল্ড থাকতে পারে, যে কোনো ফুলই থাকতে পারে। ঠিক আছে, সকল ফুলের সাধারণ নাম ফুল। তাহলে সকল নদীর সাধারণ নাম রিভার, সকল জাহাজের সাধারণ নাম হচ্ছে শিপ, সকল ব্যক্তির সাধারণ নাম হচ্ছে পার্সন। ঠিক আছে, এটুকু তো তোমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে। প্রপার নাউন এবং কমন নাউন তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার আমাদের প্রপার নাউন এবং কমন নাউন থেকে আমাদের প্রশ্ন থাকবে। মানহা, তুমি কি সবকিছু বুঝতে পেরেছো? আমরা হ্যাঁ এতক্ষণ স্যার, যেগুলো বুঝতে আলোচনা করলাম, বুঝতে পেরেছো? আচ্ছা। জি স্যার।
আনিকা, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। সামিয়াকে প্রশ্নটি করতে চাচ্ছি। সামিয়া, আপনাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, তাই না? জি স্যার। আচ্ছা, সকল ছাত্র ছাত্রীর তো আলাদা 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 নাম আছে, আছে না? আছে তো, তাই না? জি। আচ্ছা, এই যে সকলের সাধারণ নামটা কি হবে বলেন তো, যদি কমন নাম করি? পার্সন। না, স্টুডেন্ট হবে। সকল সকল স্টুডেন্ট। ছাত্রছাত্রীদের সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট। আপনার স্কুলের সকল টিচারের সাধারণ নাম হচ্ছে টিচার। ঠিক আছে, কমন নাম। টিচার। বুঝতে পেরেছেন কি? জি। আচ্ছা। জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা পরেরটাতে যাচ্ছি। দেখেন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের এখানে কি বলছে? সমষ্টিগত নাম। কালেকটিভ নাউনটা বলছে সমষ্টিগত নাম। তো সমষ্টিগত নামটা এখানে বলছে ব্যান্ড। ব্যান্ড মানে হচ্ছে বাদক দল। ব্যান্ড কথাটির অর্থ হচ্ছে বাদক দল। আপনারা ব্যান্ড শো তো অবশ্যই দেখেছেন। দেখবেন ওই ব্যান্ড শোর স্টেজের উপরে আপনার দুইজন গিটার বাজায়, একজন পিয়ানো বাজায়, একজন কিবোর্ড বাজায়, আর একজন ভোকাল, আপনার যে গান পরিবেশন করে। এই যে 5-6 জন মানুষ যে স্টেজের উপরে পারফরমেন্স করে, এদের সকলের সংঘবদ্ধ নামটাই হচ্ছে ব্যান্ড। ঠিক আছে, মানে ওই 5-6 জন মানুষের একত্রিত নাম হচ্ছে ব্যান্ড, বাদক দল। তারপরে দেখেন, সমষ্টিগত নাম। সমষ্টি মানে কি? সবাইকে, সমষ্টি কথাটার অর্থ হচ্ছে যোগফল। ঠিক আছে, সবাইকে, সবার একত্রিত যে নামটা হবে সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে এখানে কি বলছে দেখেন, পার্টি। পার্টি মানে কি? দল। একজন মিলে কি দল হয়? অবশ্যই 10 জন, 20 জন, 25 জন, 100 জন, 1 লক্ষ। ঠিক আছে, প্লাস মাইনাস এইভাবে কিন্তু একটা দল গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই যে অনেক দল বলতে অনেক লোকের সমষ্টি, অনেক লোকের সমষ্টিগত নামটা হচ্ছে দল। তারপরে হচ্ছে ক্রাউড। ক্রাউড কথাটার অর্থ হচ্ছে জনতার ভিড়। সিইউপি স্ট্যান্ডে যদি মানহা আপনি একাজে দাঁড়িয়ে থাকেন, তাহলে কি মানুষজন বলবে যে ভিড়, ভিড় হয়েছে ওখানে, বলবে কি মানহা? না স্যার। বলবে না, বলবে না। কিন্তু মানহা, হিমা, তাসফিয়া, আনিকা, সামিয়া সহ বিএম স্কুলের সকল স্টুডেন্ট, তারপরে সাপ্লাই স্কুলের সকল স্টুডেন্ট, হাই স্কুলের সকল স্টুডেন্ট এসে যদি একত্রিত হয়, তারপর ধাপের হাটের সকল মানুষ এসে যদি ওখানে একত্রিত হয়, তবেই তো মানুষ বলবে যে ভিড়, ক্রাউড। তাহলে এই যে অসংখ্য লোকের একটি সমষ্টিগত নাম, সেটি হচ্ছে ক্রাউড, জনতার ভিড়। বুঝতে পেরেছেন? তারপর দেখেন হার্ট। হার্ট কথাটার অর্থ হচ্ছে পাল। হার্ট কথাটার অর্থ হচ্ছে পাল। ঠিক আছে, আমি বললাম রাকাল ছেলেটি এক পাল, এক পাল গরু নিয়ে, রাকাল ছেলেটি এক পাল গরু নিয়ে মাঠের দিকে ছুটছে। তাহলে এখন দেখো, এক পাল গরু কথাটার অর্থ কি? সেখানে অবশ্যই একটি গরু নাই। ঠিক আছে, একের অধিক গরু আছে। ঠিক আছে, আর সকল গরুর এখানে সমষ্টিগত নাম বলা হচ্ছে কি? পাল। তারপরে ফ্লক কথাটার অর্থ হচ্ছে ঝাঁক। ফ্লক কথাটার অর্থ হচ্ছে ঝাঁক। আমি বললাম এক ঝাঁক পাখি আকাশে উঠছে। মনে করো একবারে দেখলাম 25টা পাখি আকাশে উঠছে, সাপোজ, মানে সংখ্যাটা নির্দিষ্ট নয় এখানে। আমি দেখে আমি বললাম, এই দেখো তোরে আনিকা, এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে ঝাঁক কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো পাখির সমষ্টি। তারপর এখানে বলছে কি ক্লাস। ক্লাস বলতে কি একজন স্টুডেন্টকে বোঝায়? অবশ্যই একজন স্টুডেন্টকে বোঝায় না। ঠিক আছে, সেখানে অনেকগুলো স্টুডেন্ট থাকবে, একজন শিক্ষক থাকবে, এই সকল সমন্বয় হচ্ছে কি ক্লাস। বুঝতে পেরেছো? এরকম কালেকটিভ নাউন আরো অনেক হতে পারে। সব থেকে বহুল প্রচলিত কালেকটিভ নাউনটা বলি, বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু সমূহ। তাহলে গবাদি পশুর মধ্যেও কি শুধু হাঁস আর মুরগি থাকে? গরু, ছাগল এরও থাকে, হাতি ঘোড়া থাকে। হাতি ঘোড়া কি থাকে? মানা, মানা হাতি ঘোড়া কি থাকে গবাদি পশুর সময়ের মধ্যে? না। আচ্ছা, তাই হোক, হাতি ঘোড়া থাকে না। এমনি বলে ফেললাম আর কি, আহ, আমাদেরকে মজা করার জন্য। যাই হোক,
মজাটা আশা করছি হয়েছে। তো ঠিক আছে, দেখো কালেকটিভ নাউন তোমরা বুঝতে পেরেছো। হিমা, কালেকটিভ নাউন বোঝা গেছে? হিমা, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, এবারে দেখো মেটারিয়াল নাউন। হ্যাঁ, তাহলে এই যে মেটারিয়াল নাউন মানে এখানে কি বলছে? শুধু ওজনযোগ্য, শুধু ওজনযোগ্য মানে যেগুলো শুধু ওজন করা যায়, যেগুলোকে গণনা করা যায় না, যেগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধুই ওজনযোগ্য, ওজন করা যায়, সেটাই মেটারিয়াল নাউন। যেরকম রাইস, এটা কিন্তু গণনা করা যাবে না। ডাল, এটাকে গণনা করা যাবে না। অয়েল, এটাকে গণনা করা যাবে না। সুগার, এটাকে গণনা করা যাবে না। এগুলোকে ওজন করা যাবে, এগুলোকে কতিপয় একক দ্বারা ওজন করা যাবে। ঠিক আছে, তাহলে যেটা গণনা করা যায় না, শুধুই ওজনযোগ্য মানে শুধু ওজন করে, ওজন করা যায়, সেটাই হচ্ছে মেটারিয়াল নাউন। বুঝতে পেরেছেন আপনারা? আমাদের নাউনের বিস্তারিত আলোচনা মোটামুটি এখানে শেষ, মানে জেনারেল আলোচনা যেটা, সেটা আমাদের শেষ। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এতক্ষণ, সেটা হচ্ছে আমরা নাউনকে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করে নাউনের আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা নাউনের আলোচনা আলোচনা দেখব সংখ্যা পদ্ধতিতে। আমরা দেখব আমরা দেখব সংখ্যা পদ্ধতিতে নাউনটা কিরকম। দেখো, ক্লাসিফিকেশন অফ নাউন সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, একই রকম, শুধু ক্লাসিফিকেশনটা আলাদা হবে। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা একটু আলাদা হবে। সংখ্যা পদ্ধতিতে নাউন দুই প্রকার: কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল মানে গণনাযোগ্য, যেটা গণনা করা যাবে। আর আনকাউন্টেবল মানে গণনার অযোগ্য। আনকাউন্টেবল মানে গণনার গণনার অযোগ্য। ঠিক আছে, যেটা গণনা করা যাবে না। তাহলে কাউন্টেবল নাউন কয় প্রকার? কাউন্টেবল নাউন আবার দেখো, শখে খেয়াল করো, বুঝতে পারবা, তিন প্রকার। সেগুলো কি কি? প্রপার, কমন, কালেকটিভ। ঠিক আছে, এই তিন প্রকার: প্রপার, কমন, কালেকটিভ। এই এই তিন প্রকার নাউন হচ্ছে কাউন্টেবল নাউন। প্রপার নাউন যেমন গণনা করা যায়, যেমন দেখো, প্রপার নাউন কি? পদ্মা, পদ্মা নদী কয়টা আছে? একটা, গণনা করা যায়। তারপর কামন, খামন নাউন, খামন খামন নাউনটাকে আমরা এভাবে কিন্তু বলতে পারি, দেখো তোমার স্টুডেন্টস, তাহলে এটা কমন নাউন। ঠিক আছে, স্টুডেন্ট কি গণনা করা যাবে না? অবশ্যই গণনা করা যাবে। তারপরে আমি কালেকটিভ নাউন, যেরকম কালেকটিভ নাউন আমি বললাম ব্যান্ড। ব্যান্ড মানে বাদক দল। তো একটা বাদক দলে কয়জন ব্যক্তি রয়েছে, সেটা কি গণনা করা যাবে না? অবশ্যই গণনা করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে নাউন সংখ্যা পদ্ধতিতে নাউন প্রধানত দুই প্রকার: কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনটা হচ্ছে আবার তিন প্রকার: কমন, প্রপার, কমন, কালেকটিভ। আর আনকাউন্টেবল নাউন দুই প্রকার: মেটারিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তা দেখো, মেটারিয়াল নাউনটাকে কি গণনা করা যাবে? একটু আগে আমরা করলাম মেটেরিয়াল নাউনকে গণনা করা যাবে না। এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি গণনা করা যাবে? যেরকম লাভকে কি গণনা করা যাবে? লাভকে তো গণনা করা গেলে খুবই ভালো হতো। যে বেশি ভালোবাসতো মানুষ, আমরা তাকেই বেশি ভালোবাসতাম। যে ও আমাকে 10% ভালোবাসে, তাহলে আমি ওকে 10% ভালোবাসি। আসলে কি সেটা গণনা করা যায়? গণনা করা যায় না। ঠিক আছে, এই হলো আমাদের নাউনের ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা নাউন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের কি কোনো কোশ্চেন রয়েছে? আমরা এতক্ষণ যা আলোচনা করেছি এর মধ্যে কি কোনো কোশ্চেন রয়েছে? হিমা, না স্যার। আচ্ছা, তোমাদের কারো কি কোনো প্রশ্ন রয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে আমরা দ্বিতীয় স্টেপে যাব। তাহলে আমরা তো নাউন শিখলাম, আমাদের এখন নাউন এখন কি কাজ করে? ফাংশন অফ নাউন। নাউনের কাজটা কি আসলে? নাউন কি কাজ করে আমরা এখন সেগুলো দেখব। ফাংশন অফ নাউন, নাউনের কাজটা কি? কাজ কাজটা কি এখান থেকে আমরা দেখব। দেখো এখানে কি বলছে? অ্যাজ আ সাবজেক্ট। অ্যাজ মানে হিসাবে, নাউন সাবজেক্ট হিসাবে কাজ করে। অর্থাৎ সাবজেক্টের জায়গায় যেটি থাকবে সেটা অবশ্যই নাউন হবে।
যেরকম আমাদের এই যে বাক্যটা খেয়াল করো, রয় ইজ রয় ইজ আ ডক্টর। রয় একজন ডাক্তার। এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমরা জানি সেন্টেন্সে যার বিষয়ে কথা বলা হয় সেটাই সাবজেক্ট। সেন্টেন্সে সেন্টেন্সে যার বিষয়ে কথা বলা হয় সেটাই সাবজেক্ট। তাহলে আমাদের এখানকার সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্টটা কিন্তু রয়। রয়ের বিষয়ে কথা বলা হয়েছে। তাহলে দেখো তো, আহ, রয় কি নাউন না? অবশ্যই রয় হচ্ছে নাউন। তার মানে সাবজেক্ট হিসাবে নাউন কাজ করে। ঠিক আছে, সাবজেক্টের জায়গায় যেটা বসবে সেটাকে অবশ্যই নাউন হতে হবে। তারপর বলছে অ্যাস এ অবজেক্ট। অ্যাজ আ অবজেক্ট, অবজেক্ট হিসাবে নাউন কাজ করে। তাহলে আমরা জানি অবজেক্ট কিভাবে আমরা পাবো। আমরা এই যে ভার্বকে ভার্বকে যদি কাকে অথবা অথবা কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পাবো। ঠিক আছে, তাহলে এখন তুমি প্রশ্ন করো, দেখো গিভস মানে কি? দেওয়া। কাক রয় গিভস শেহরিশ। রয় শেহরিশকে দেয় আ পেন, একটা কলম দেয়। রয় শেহরিশকে কি দেয়? প্রশ্ন করো। আগে কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে দেয়? এই গিভস মানে কি? দেওয়া। কাকে দেয় প্রশ্ন করো? শেহরিশকে দেয়। এক্ষেত্রে এটি হচ্ছে একটাই অবজেক্ট। কি দেয়? আ পেন, একটি কলম দেয়, এটা হচ্ছে আরো একটা অবজেক্ট। তাহলে দেখো তো, শেহরিশ এবং পেনটা কি নাউন না? অবশ্যই তো নাউন। মানে অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটাই অবশ্যই নাউন হবে। তাহলে নাউনের কাজ কি? নাউন সাবজেক্ট হিসেবে বসবে, নাউন অবজেক্ট হিসেবে বসবে। আচ্ছা, তাহলে আমরা নাউনের দুটো কাজ দেখলাম। এরপরে আসো, দেখো বলছে অ্যাজ আ কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসবে, কমপ্লিমেন্ট হিসেবে বসবে। তাহলে কমপ্লিমেন্ট, আর তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টের একটু বিস্তারিত আলোচনা আছে, এখানে শুধু সংক্ষিপ্ত করে একটু বলছি। কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্টের আলাদা একটি পরিচয়। কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্টের সাবজেক্টের আলাদা একটি পরিচয়। যেরকম এখানে খেয়াল করো, এই যে রয়, এই বাক্যটা মোতাবেক রয় ইজ আ সিঙ্গার। রয় ইজ আ সিঙ্গার, এই যে আমাদের এই বাক্যটা। এখন দেখো, এই বাক্যটা মোতাবেক এই বাক্যটা মোতাবেক আমাদের রয় যে ব্যক্তিটা, এই সিঙ্গার কি সেই ব্যক্তিটাই না? অবশ্যই সিঙ্গার কিন্তু একই ব্যক্তিটা। মনে করো রয়কে একটি যদি থাপ্পড় মারি, অবশ্যই এই সিঙ্গারকে লাগবে। সিঙ্গার মানে শিল্পী, একে লাগবে। সিঙ্গারকে যদি একটা ঘুষি মারি, অবশ্যই রয়কে লাগবে। ঠিক আছে না? তাহলে এই যে রয়ের আলাদা একটা পরিচয় কি হচ্ছে, যে ও একজন শিল্পী। তাহলে সাবজেক্টের আলাদা পরিচয়টাই হচ্ছে কি? কমপ্লিমেন্ট। আবার আরেক ভাবে বলা যায়, তোমার আ কমপ্লিমেন্ট কমপ্লিটস আ ভার্ব। কমপ্লিমেন্ট এক ভার্বের কাজটাকে সম্পূর্ণ করে। যেরকম দেখো এখানে আমরা যদি বলি রয় ইজ, রয় হয়, তাহলে এই এই যে ইজ ভার্বটার কাজটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়নি। কি হয়? যখন বলছি আ সিঙ্গার, একজন শিল্পী, তখন কিন্তু আমাদের এই ইজ ভার্বটার কাজটা সম্পন্ন হয়। এই জন্য বলছে যে ভার্বের কাজ যে সম্পন্ন করে, ঠিক আছে, সেটাও কমপ্লিমেন্ট। তো যাই হোক, কমপ্লিমেন্টটা তোমরা কি বুঝতে পেরেছো? তাসফিয়া বলো তো, কমপ্লিমেন্ট বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সামিয়া, কমপ্লিমেন্টটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো দেখেন এই যে আ সিঙ্গার, এই সিঙ্গার এটা কি কমপ্লিমেন্ট না? তাহলে যদি কমপ্লিমেন্ট হয়, তাহলে সিঙ্গার শব্দটা কি নাউন না? অবশ্যই নাউন। সিঙ্গার শব্দটা মানা বলেন তো, সিঙ্গার কি নাউন? আমরা তো নাউন শিখলাম। মানা বলেন, সিঙ্গার কি নাউন বলেন? স্যার কমন নাউন। অবশ্যই কমন নাউন। সকল শিল্পীর সাধারণ নাম হচ্ছে সিঙ্গার। এর মধ্যে আসিফ আছে, এর মধ্যে জেমস আছে, হাসান আছে, আয়ুব বাচ্চু আছে। ঠিক আছে, যদি আমরা বলি আয়ুব বাচ্চু, তাহলে এটা কোন নাউন হবে বলেন তো? মানহা। স্যার ব্যক্তির নাম এটা, হ্যাঁ, আয়ুব বাচ্চু নাম, তাহলে এটা প্রপার নাউন। প্রপার নাউন, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট শিল্পীর নাম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে দেখেন এই যে কমপ্লিমেন্ট হিসাবেও আমাদের কি বসে, নাউন বসে, আমরা বুঝতে পারলাম। এরপরে দেখেন বলছে যে অ্যাজ আ প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট মানে কি, প্রিপোজিশনের পরে যে অবজেক্ট থাকে সেটাই হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। যেরকম দেখেন, রয় গোস টু স্কুল রেগুলারলি। রয় নিয়মিত স্কুলে যায়। রয় নিয়মিত স্কুলে যায়, এদের টু কি, টু প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে এই যে এই যে যে ইয়াটা আছে আপনার, আহ প্রিপোজিশনের পরে এই যে আপ যে স্কুল শব্দটা আছে, স্কুল শব্দটা কি নাউন না? স্কুল শব্দটা কি নাউন না বলেন তো? স্কুল হ্যাঁ স্যার। শব্দটা অবশ্যই নাউন। ঠিক আছে, তাহলে যে প্রিপোজিশনের পরে বসে স্কুল শব্দটা এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করেছে। ঠিক আছে, তারপরে বলছে অ্যাজ অ্যান অ্যাপোজিশন। অ্যাপোজিশন কথাটার অর্থ হচ্ছে নিকটবর্তী অবস্থান। ঠিক আছে, নিকটবর্তী অবস্থান অ্যাপোজিশন মানে নাউনের পাশাপাশি বসে বসবে, বসে উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেবে। এটাই হচ্ছে অ্যাপোজিশনের কাজ। নাউনের পরে বসে উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া। ঠিক আছে, অ্যাপোজিশনটা আমরা আগে বুঝি। যেমন দেখেন এখানে আমরা কথাটা এইভাবে বলতে পারতাম, রয়, এইভাবে বলতে পারতাম, ব্ল্যাক কালার করে নেই, ফুটে উঠবে বেশি। আমরা রয় এইভাবে বলতে পারতাম, কিন্তু রয়, রয় ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। রয় একজন মেধাবী ছাত্র। কিন্তু আমরা একটা অতিরিক্ত তথ্য দিছি, স্টুডেন্ট অফ ডিএমসি। ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র রয় একজন মেধাবী ছাত্র। ঠিক আছে, তাহলে এখন রয় সম্পর্কে এখানে কিন্তু এই যে এই জিনিসটা দ্বারা অতিরিক্ত তথ্য দিলাম না, স্টুডেন্ট অফ ডিএমসি, স্টুডেন্ট অফ ডিএমসি, এটি দ্বারা কিন্তু আমি অতিরিক্ত একটা তথ্য দিলাম। এটাই হচ্ছে অ্যাপোজিশন। এটাই হচ্ছে অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশনের মধ্যে এই যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট শব্দটা কি নাউন না? অবশ্যই নাউন। তা অ্যাপোজিশনের আবার একটা নিয়ম আছে, অ্যাপোজিশনটা দুই প্রকারের হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ ইন অ্যাপোজিশন, আর একটি হচ্ছে অবজেক্টিভ ইন অ্যাপোজিশন। সাবজেক্টিভ ইন অ্যাপোজিশন সাবজেক্টের পরে বসে। এই বাক্যের সাবজেক্ট কোনটা? রয়। এই বাক্যের সাবজেক্টিভ কোনটা? রয়। তাহলে রয়ের পরে এই যে অ্যাপোজিশনটা বসছে, তাহলে এই অ্যাপোজিশনটা হচ্ছে সাবজেক্টিভ ইন অ্যাপোজিশন। ঠিক আছে, আর সাবজেক্টিভ ইন অ্যাপোজিশনের আবার বসানোর নিয়ম আছে একটা। সাবজেক্টিভ ইন অ্যাপোজিশন যদি হয় তাহলে অবশ্যই উভয় পাশে কমা হবে। এই যে এখানেও কমা আছে, এখানেও কমা রয়েছে। ঠিক আছে, আবার অবজেক্টিভ ইন অ্যাপোজিশন মানে কি, সেটা হচ্ছে অবজেক্টের পরে বসবে। যেরকম দেখেন এখানে প্রশ্ন করেন, উই মেট মিস রোজ। আমরা মিস রোজের সাথে সাক্ষাৎ করলাম। এখন এই যে রোজ, এই রোজটা তো নাউন। ঠিক আছে, এবং আমরা কাকে সাক্ষাৎ করলাম? রোজকে সাক্ষাৎ করলাম। আমরা কাকে সাক্ষাৎ করলাম? আমরা রোজকে সাক্ষাৎ করলাম। তাহলে এই রোজটা কি দেখেন, রোজটা হচ্ছে এখানে কি অবজেক্ট। ঠিক আছে না? আর এই অবজেক্ট হিসেবে যেহেতু বসছে, তাহলে এটা কি নাউন না? অবশ্যই নাউন। আর এই নাউনের পাশে এখন বলছে দেখেন, অ্যান এগ্রিকালচার অফিসার। তাহলে এখানে কি এই যে অফিসার শব্দটা কি নাউন না? অ্যাপোজিশন হিসেবে বসছে, অফিসার, তথ্য দিচ্ছি, এটাও তো নাউন। ঠিক আছে, তো এটা হচ্ছে অবজেক্টিভ ইন অ্যাপোজিশন। তাহলে নাউন, আমাদের নাউনের কাজটা আমরা দেখলাম। নাউনের কাজটা আমরা দেখলাম কি হিসেবে কাজ করে নাউন। নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, নাউন অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, নাউন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন হচ্ছে অ্যাপোজিশন হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের জন্য নাউন রিলেটেড পড়াশোনা, বা আপনাদের জন্য বার্তা কক্ষে এতটুকুই ছিল। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিও লেসনে। আপনারা এই ভিডিও লেসনটি বারবার দেখবেন এবং বাড়িতে পুরো ভিডিও লেসনটি দেখে নোট করে আমাকে পাঠাবেন। ঠিক আছে, পরবর্তী দিনে আপনাদের সাথে নাউনের আরো বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তী ভিডিও আমরা তৈরি করব, পরবর্তী ক্লাস আমরা করব। সেই ক্লাসে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ক্লাসটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই বিদ্যাপড়ি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।